হ্যালো এভরিওয়ান, আমরা ক্লাস 12-এর অর্গানিক কেমিস্ট্রি শুরু করেছিলাম। তার মধ্যে আমাদের চ্যাপ্টার চলছিল হ্যালো অ্যালকেনস আর হ্যালো অ্যারিনস। তো গত ভিডিওগুলোতে আমরা হ্যালো অ্যালকেনস আর হ্যালো অ্যারিনসের ক্লাসিফিকেশন করেছি। বলেছিলাম চ্যাপ্টারটাকে 4টে পার্টে ভাগ করে পড়ব: অ্যালকাইল হ্যালাইড, হ্যালোফর্ম রিয়াকশন, অ্যারাইল হ্যালাইড, তারপর গ্রিগনার রিয়েজেন্ট। তো আমরা শুরু করেছিলাম অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশন আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। আজকে আমরা শুরু করব অ্যালকাইল হ্যালাইডের রিয়াকশন। তো অ্যালকাইল হ্যালাইডের রিয়াকশনটা খুব লেন্দি হতে পারে, এই পুরো চ্যাপ্টারটা খুব লেন্দি চ্যাপ্টার, তবে বেশিরভাগটাই ক্লাস 11-এর রিক্যাপিচুলেশন, সুতরাং ধৈর্য ধরে রাখতে হবে। আর আগের মতোই যেগুলো এইচএসের টপিক সেগুলো আমি খুব বিশেষ করে জোর দেবো, আর যেগুলো জয়েন্টের টপিক নিট যে এগুলোর জন্য ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা আলাদা করে মেনশন করে বলবো, এইচএসের স্টুডেন্টরা সেগুলো স্কিপ করতে পারো। তো শুরু করছি আজকের ভিডিও। অ্যালকাইল হ্যালাইডের রিয়াকশানগুলোকে 5টি ভাগে ভাগ করা যায়। তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে রিয়াকশনস অফ অ্যালকাইল হ্যালাইড। তো আমি বলেই দিলাম অলরেডি যে 5 ভাগে ভাগ করছি। নাম্বার 1 হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কি? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা এটাকে বলি হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। খুব পরিচিত আমাদের নাম, ক্লাস 11-এ পড়ে এসেছি। 2 নম্বর হচ্ছে অপনয়ন বিক্রিয়া, বা আমরা এটাকে বলে থাকি এলিমিনেশন রিয়াকশন। বাংলা ইংলিশ দুটো টার্মই বলছি আমি, যেন যারা জয়েন্ট দেবে তাদের সুবিধা হয়। 3 নম্বরকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া, বলে হচ্ছে রিডাকশন রিয়াকশন। 4 নম্বরকে আমরা বলবো ধাতুর সাথে বিক্রিয়া, সংক্ষেপে হচ্ছে রিয়াকশন উইথ মেটাল, সংক্ষেপে না ইংলিশে রিয়াকশন উইথ মেটাল। আর 5 নম্বর হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া বা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। পুনর্বিন্যাস বিক্রিয়া বা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশনস। তো অ্যালকাইল হ্যালাইডের মধ্যে 5টে রিয়াকশন আমাদেরকে পড়তে হবে, কিন্তু এই 5টে রিয়াকশনের মধ্যে আমরা আজকে শুধুমাত্র স্টার্ট করব নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটাও একটা ভিডিওতে শেষ হবে না, বিশাল লেন্দি হয়ে যাবে, সেটাকে আমাকে 2 বা 3টে ভিডিওতে শেষ করতে হবে। তো শুরু করছি আজকে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে নিউক্লিওফাইল কি, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়া কৌশল বা মেকানিজম কি, যেটা আমরা ক্লাস 11-এ পড়েছি অলরেডি, প্লাস রিক্যাপিচুলেশন আমাদের খুব দরকারি, 12-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যদিও ক্লাস 11-এ কিছুটা ছিল। তো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে আমাদেরকে বিভিন্ন রিয়াকশান পড়তে হবে এই চ্যাপ্টারে, কিন্তু সেই রিয়াকশান পড়ার আগে রিয়াকশানগুলোর থিওরি জানতে হবে। তো এটা 1 নম্বর হেডিং নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলবো না, একটা জেনারেল হেডিং নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যার মধ্যে আমরা কোনো রিয়াকশান পড়বো না, থিওরি পড়বো। রিয়াকশানের পেছনে কী কী থিওরি লুকিয়ে আছে, কী কী স্টিরিওকেমিস্ট্রি লুকিয়ে আছে, সেগুলোতে ফোকাস। তো হেডিং করে মানে এই রিয়াকশানগুলোর মধ্যে একটা আলাদা করে হেডিং করে ফেলতে পারো খাতার মধ্যে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রথমে জানতে হবে নিউক্লিওফাইল কাকে বলে। ক্লাস 11-এ আমরা পড়েছিলাম যে নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল এই দুটো জিনিস, সেখানেও বলেছিলাম, আবার একবার রিপিট করছি, যে ফাইল কথাটার মানে হচ্ছে লাভ। তার মানে নিউক্লিওফাইল মানে যাদের নিউক্লিয়াসের প্রতি আসক্তি বা ভালোবাসা আছে, তাহলে নিউক্লিওফাইলকে আমরা বলবো নিউক্লিয়াস লাভিং স্পিসিস। তো যাদের নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা আছে বা আসক্তি আছে তারা হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে আমরা জানি যে নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ, নিউক্লিয়াস পজিটিভলি চার্জড। তাহলে নিউক্লিওফাইলের কী চার্জ হবে? তো যার চার্জ পজিটিভ আছে তাকে কে পছন্দ করবে? নেগেটিভ চার্জ। তাহলে নিউক্লিওফাইল হয়ে গেল নেগেটিভলি চার্জড অর লোন পেয়ার কন্টেইনিং স্পিসিস। আবার রিপিট করছি, নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াস লাভিং স্পিসিস। নিউক্লিয়াসের চার্জ যেহেতু পজিটিভ, তাহলে লোন পেয়ারের যদি নিউক্লিয়াসের প্রতি আসক্তি থাকে, নিউক্লিওফাইলের যদি নিউক্লিয়াসের প্রতি আসক্তি থাকে, তাহলে নিউক্লিওফাইলকে নেগেটিভলি চার্জ হতে হবে বা লোন পেয়ার থাকতে হবে, তার মানে তার মধ্যে এক্সেস ইলেকট্রন থাকতে হবে। তাহলে এবার যদি আমরা নিউক্লিওফাইলের এক্সাম্পলে চলে আসি,
তাহলে লোন পেয়ার আছে, এরকম নিউক্লিওফাইল কী হতে পারে? ওয়াটার হতে পারে, অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, অ্যামোনিয়া হতে পারে, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, বা নেগেটিভলি চার্জ যদি বলি OH মাইনাস হতে পারে, NH2 মাইনাস হতে পারে, হ্যালোজেনগুলো হতে পারে। তো এরা সবাই হচ্ছে নিউক্লিওফাইল যাদের মাথায় এক্সেস ইলেকট্রন আছে, সেটা লোন পেয়ারও হতে পারে, নেগেটিভ চার্জও হতে পারে, তারা হয়ে গেল নিউক্লিওফাইল। ঠিক আছে, নেক্সট। তাহলে এবার এই নিউক্লিওফাইল দিয়ে যদি কোথাও প্রতিস্থাপন হয় তাকে আমরা বলবো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। যদি কোথাও ইলেকট্রোফাইল দিয়ে প্রতিস্থাপন হয় তাকে বলবো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মধ্যে মেনলি আমরা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা অ্যারোমেটিক কম্পাউন্ডে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ক্লাস 11-এ পড়ে নিয়েছি। এবার আমরা পড়ছি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো কার ক্ষেত্রে? অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে। তাহলে আমাদেরকে জানতে হবে অ্যালকাইল হ্যালাইড কেন নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করে। তাহলে আমি যে কোনো একটা জেনারেল অ্যালকাইল হ্যালাইডকে আমি বলেছিলাম RX দিয়ে ডিনোট করে, যেখানে R হচ্ছে যে কোনো অ্যালকাইল গ্রুপ। তাহলে আমি জেনারেল যদি একটা ফর্মুলা এরকম নিই যে CX, তাহলে C এর সাথে 3টে সাবস্টিটিউশন আছে, সেটা যা খুশি হতে পারে, আমার জানার দরকার নেই, আমি জেনারেল এটা আঁকিয়েছি। এবার কি হবে? আগের দিনও বলেছি যে কার্বন আর হ্যালোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য আছে। তাহলে কার্বন আর হ্যালোজেনের মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হয় তাহলে কি হবে? হ্যালোজেন CX বন্ডে ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেবে। যদি এই কাজটা করে, হ্যালোজেন CX বন্ডে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়, তাহলে হ্যালোজেনের মাথায় পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি হবে আর কার্বনের মাথায় পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হবে। তাহলে যার মাথায় পজিটিভ চার্জ তৈরি হলো সে কাকে আকৃষ্ট করবে? নিউক্লিওফাইলকে। কারণ নিউক্লিওফাইল পজিটিভ চার্জ করছে, নিউক্লিওফাইল নিউক্লিয়াস লাভিং স্পিসিস। তাহলে যে মুহূর্তে কার্বনের মাথায় একটা পজিটিভ চার্জ তৈরি হবে, এর সন্ধানে একটা নিউক্লিওফাইল চলে আসবে, যাকে আমরা NU মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করি, NU ফর নিউক্লিওফাইল। তাহলে কি হচ্ছে? অ্যালকাইল হ্যালাইডগুলোর ক্ষেত্রে কার্বন আর হ্যালোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হওয়ায় হ্যালোজেন CX বন্ডে ইলেকট্রনগুলোকে নিজের দিকে উইথড্র করছে, ফলে কার্বনের মাথায় পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, ফলে তারা নিউক্লিওফাইলকে অ্যাট্রাক্ট করছে। তাই হ্যালো অ্যালকেনগুলো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে এই হয়ে গেল এক্সাম্পল, নিউক্লিওফাইল প্লাস হ্যালো অ্যালকেন ইকুয়ালস টু নিউক্লিওফাইল দিয়ে প্রতিস্থাপন হয়ে গেল আর ও বেরিয়ে গেল। এবার একটা বিক্রিয়ায় যে বেরিয়ে গেল তাকে আমরা বলবো লিভিং গ্রুপ। তাহলে এখানে যেহেতু X বেরিয়ে গেছে, X মাইনাসকে আমরা বলবো লিভিং গ্রুপ। তাহলে এই টার্মিনোলজিগুলো আমাদেরকে মনে রাখতে হবে। নিউক্লিওফাইলকে NU মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করবো, আর যে গ্রুপটা বেরিয়ে যাবে তাকে আমরা লিভিং গ্রুপ বলবো। তাহলে এটা হলো জেনারেল একটা কনসেপশন যে অ্যালকাইল হ্যালাইড কেন নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। নেক্সট আমাদেরকে জানতে হবে যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কত টাইপের হতে পারে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্লাসিফিকেশন বা টাইপস। তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া জেনারেলি 3 টাইপের হয়। ফার্স্টটাকে আমরা বলবো 1 নম্বর দিয়ে SN1। ভালো করে দেখতে হবে, এনটা সাবস্ক্রিপ্টে আছে, সমানে নেই। SN1 তাকে SN1 রিঅ্যাকশন ফুল ফর্ম হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিঅ্যাকশন। 2 নম্বর হচ্ছে SN2, আবার সেই এনটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, SN2 রিঅ্যাকশন, এটা হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার রিঅ্যাকশন। ফুল ফর্মগুলো লিখে দিচ্ছি, নোট ডাউন করতে হবে। 3 নম্বর হচ্ছে SNI রিঅ্যাকশন, যাকে আমরা বলবো সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন। তাহলে এবার নোট ডাউন করতে হবে যে তোমাদের সিলেবাসে SN1 আর SN2 আছে। SNIটা হচ্ছে JEE আর নিটের জন্য ইম্পর্টেন্ট। এইচএসে SNI রিঅ্যাকশন নেই। তো আমরা শুরু করছি একে একে যে SN1 কি, SN2 কি, SN3 কি। ফুল ফর্ম তো বলে দিলাম, S ফর সাবস্টিটিউশন, N ফর নিউক্লিওফিলিক, 1 মানে ইউনিমলিকুলার, 2 মানে বাইমলিকুলার, I মানে ইন্ট্রামলিকুলার। তাহলে এবার ইউনিমলিকুলার, বাইমলিকুলার, ইন্ট্রামলিকুলার যে কমন শব্দ সেটা হচ্ছে মলিকিউলার। তাহলে নেক্সট কোশ্চেন আমাদের চলে আসে মলিকিউলারিটি কী। সেই মলিকুলারিটি বলার আগে আমরা যে কোনো একটা রিঅ্যাকশন স্টার্ট করব, দেন আমরা মলিকুলারিটি কী জিনিস সব বলে দেবো। তো আমরা শুরু করছি SN1 রিঅ্যাকশন, দেন তার মধ্যে সমস্ত জিনিস আমরা কভার করে দেব। SN1 রিঅ্যাকশন। এবার যে কোনো রিঅ্যাকশনের মধ্যে আমি কথাটা বললাম মলিকিউলারিটি। আগে আমি একটা জেনারেল রিঅ্যাকশন লিখে নিই, দেন এক্সপ্লেন করছি। একটা সাপোজ এই যেটা ফার্স্টে লিখেছেন, একটা নিউক্লিওফাইল আছে, তার সাথে একটা RX আছে,
রিয়াকশন করে তৈরি করলো আর এন ইউ প্লাস এক্স মাইনাস। তাহলে এটা হচ্ছে জেনারেল রিয়াকশন হলো। এবার বললাম এন ইউ নিউক্লিওফাইল দিয়ে প্রতিস্থাপন হলো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এক্স মাইনাসটা লিভিং গ্রুপ। এবার আমাকে যদি বলে এই বিক্রিয়ার হার কী হবে, রেট অফ দ্য ইকুয়েশন কী, তাহলে বিক্রিয়ার হার কাকে বলে আমি কী বের করতে চাইছি, প্রথম কথা হচ্ছে বিক্রিয়ার হার, ইংলিশে বলে রেট অফ দ্য ইকুয়েশন। তাহলে বিক্রিয়ার হার কী হবে, সেই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে এরকম যে আমরা ক্লাস 11-এ রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়তে গিয়ে পড়েছি যে কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের উপযুক্ত ঘাতে উন্নীত সক্রিয় ভরের সমানুপাতিক। কী বললাম, কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক পদার্থগুলির উপযুক্ত ঘাতে উন্নীত সক্রিয় ভরের সমানুপাতিক, শুধুমাত্র বিক্রিয়কের, বিক্রিয়াজাত পদার্থের না। তাহলে ইংলিশে যদি বলি দ্য রেট অফ দ্য রিয়াকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্স অনলি রেইজ টু দেয়ার প্রপার পাওয়ার। তাহলে একটা রিয়াকশানের রেট শুধুমাত্র রিয়াক্ট্যান্টের বা বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে, বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের উপর নির্ভর করে না। তাহলে বিক্রিয়ার হার প্রপোর্শনাল টু কাদের হবে, এই বিক্রিয়ক দুজন আছে, তাহলে বিক্রিয়ক যদি দুজন থাকে তাহলে দুজনের গাঢ়ত্বের উপর নির্ভর করা উচিত। কিন্তু আমরা SN1-এর ক্ষেত্রে দেখব বিক্রিয়ার হার শুধুমাত্র সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে, নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে না। এখানে অ্যালকাইল হ্যালাইডটাকে আমরা বলি সাবস্ট্রেট আর ওটা হচ্ছে নিউক্লিওফাইল। সাবস্ট্রেট কী জিনিস বায়োলজিতেও তোমরা পড়তে অভ্যস্ত সাবস্ট্রেট কী, তাই এক্সপ্লেন করার প্রয়োজন বোধ করছি না। তাহলে বিক্রিয়ার হার শুধুমাত্র থার্ড ব্র্যাকেট কনসেন্ট্রেশনকে ইন্ডিকেট করে। তাহলে বিক্রিয়ার হার শুধুমাত্র সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে, নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করছে না। এবার আমরা জানি প্রপোর্শনাল তুললে একটা কনস্ট্যান্ট এসে যাকে রেট কনস্ট্যান্ট বলে। তাহলে বিক্রিয়ার হার ইকুয়ালস টু কে ইন্টু আর টু দি পাওয়ার ইন্টু আর এক্স, আর টু দি পাওয়ার এক্স না আর এক্স মানে অ্যালকাইল হ্যালাইড। তাহলে এবার কেন যদি বিক্রিয়াটা এভাবে হতো যত সিম্পল মনে হচ্ছে, তাহলে নিশ্চয়ই এখানে একটা নিউক্লিওফাইল থাকতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেট ইকুয়েশনে নিউক্লিওফাইল নেই। তাহলে আমরা কি জানি যে বিক্রিয়ার হার নির্ণয় করা হয় হচ্ছে স্লো স্টেপে বা রেট ডিটারমাইনিং স্টেপে। কোথায় নির্ণয় করে, বিক্রিয়ার হার স্লো স্টেপ বা রেট ডিটারমাইনিং স্টেপে নির্ণয় করা হয়। এবার কনসেপ্টটা কি, যে আমরা পড়েছি যে কেন স্লো স্টেপে বিক্রিয়ার হার নির্ণয় করব, সেটা আমরা কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার ডিসকাশন করব। এখানে করলে ভিডিও তো আর লেন্দি হবে আর আমার চ্যাপ্টার আর কোনো দিন কভার হবে না। তো স্লো স্টেপ বা রেট ডিটারমাইনিং স্টেপে বিক্রিয়ার হার নির্ণয় করছি, তাহলে নিশ্চয়ই এই বিক্রিয়াটা স্লো স্টেপে নিউক্লিওফাইল ছিল না, তাই বিক্রিয়ার হারে নিউক্লিওফাইল নেই, তাই এই রিয়াকশানটা এত সিম্পলি হবে না যত সিম্পলি মনে হচ্ছে। তো এবার আমি বলি যে যে জায়গাটা আমি ফোকাস করতে চাইছিলাম যে মলিকিউলারিটি কী জিনিস। মলিকিউলারিটি মানে যতগুলো পার্টিকেল একটা রিয়াকশনের রেট ডিটারমাইনিং স্টেপে পার্টিসিপেট করছে। কি হচ্ছে, নাম্বার অফ পার্টিকেল পার্টিসিপেট ইন রেট ডিটারমাইনিং স্টেপ। তাহলে রেট ডিটারমাইনিং স্টেপ কোনটা, যে স্টেপে বিক্রিয়ার হার নির্ণয় করে। তাহলে আমরা বিক্রিয়ার হারে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, বিক্রিয়ার হারে শুধুমাত্র সাবস্ট্রেট আছে, পাওয়ারে কত 1, তাই এটা ইউনিমলিকিউলার হয়ে গেল বা এর মলিকুলারিটি 1 হলো। বোঝা গেল কেন SN1-কে বলছি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, কারণ মলিকুলারিটির সংজ্ঞা হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ বা স্লো স্টেপে কতগুলো পার্টিকেল পার্টিসিপেট করে, আর রেট ডিটারমাইনিং স্টেপে আমরা বিক্রিয়ার হার নির্ণয় করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি রেট ডিটারমাইনিং স্টেপে শুধুমাত্র নিউক্লিওফাইলের পাওয়ারে 1-এর উপর ডিপেন্ড করছে, বা নিউক্লিওফাইলের পাওয়ারে সাবস্ট্রেটের পাওয়ারে 1 তার সাথে প্রপোর্শনাল। তাহলে এটা নিশ্চয়ই ইউনিমলিকুলার রিয়াকশন, কারণ সাবস্ট্রেটের একটা মলিকিউল পার্টিসিপেট করছে। তাই এই গেলো মলিকুলারিটি। এবার আমি যেটা বলার চেষ্টা করবো, যে জায়গাটায় গুরুত্ব দেওয়ার, যে কেন নিউক্লিওফাইলটা রেট ডিটারমাইনিং স্টেপে পার্টিসিপেট করলো না। যেহেতু নিউক্লিওফাইলটা রেট ডিটারমাইনিং স্টেপে পার্টিসিপেট করেনি, তাহলে বোঝা যাচ্ছে বিক্রিয়ার এই প্রসেসে যায়নি। যদি এই প্রসেসে যেত তাহলে দুজন থাকতো, আমরা দুজনকে দেখতে পাচ্ছি। তাহলে বিক্রিয়াটা কোন মেকানিজম ফলো করেছে সেটা আমরা যখন এক্সপ্লেন করতে যাবো মেকানিজম, তখন কি বোঝা যাচ্ছে যে ফার্স্ট স্টেপে নিশ্চয়ই একে অ্যাটাক করেনি, অ্যাটাক করলে দুজনের উপর ডিপেন্ড করে। তো তাহলে ফার্স্ট স্টেপে কী হবে, ফার্স্ট স্টেপে আর এক্সটা ভেঙে গিয়ে একটা আর প্লাস
আর এক্স মাইনাস তৈরি করবে। তাহলে আর প্লাস কি, আর ছিল অ্যালকাইল গ্রুপ, তাহলে আর এর মাথায় যখন পজিটিভ চার্জ তৈরি হয়েছে এটা হচ্ছে কার্বোক্যাটায়ন, তার মানে একটা কার্বোক্যাটায়ন তৈরি করেছে। সেকেন্ড স্টেপে কি হয়েছে, এই নিউক্লিওফাইলটা এই কার্বোক্যাটায়নটাকে অ্যাটাক করেছে, অ্যাটাক করে আর এনিউ তৈরি করে দিয়েছে। তাহলে এটা হলো দুটো স্টেপ। এবার কোন স্টেপে শুধুমাত্র একটা মাত্র বিক্রিয়াজাত পদার্থ আছে, সরি বিক্রিয়ক আছে, আমি ভুল কথাটা বলছি, রিয়াক্ট্যান্ট আছে। কোন স্টেপে শুধুমাত্র একটা রিয়াক্ট্যান্ট আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম স্টেপে একটা রিয়াক্ট্যান্ট আছে, সেকেন্ড স্টেপে রিয়াক্ট্যান্ট দুজন, কার্বোক্যাটায়ন আর নিউক্লিওফাইল। কিন্তু হার্ট সমীকরণ তো বলছে যে হার্ট শুধুমাত্র এই সাবস্ট্রেটটার উপর বা অ্যালকাইল হ্যালাইডের উপর নির্ভর করে, তাহলে এটাই নিশ্চয়ই রেট ডিটারমাইনিং স্টেপ। আমি এই স্টেপে হারটা নির্ণয় করেছি, কারণ যে স্টেপে হার নির্ণয় করতে বিক্রিয়ার হার শুধুমাত্র রেট ডিটারমাইনিং স্টেপ বা স্লো স্টেপে নির্ণয় করা যায়। তাহলে দেখতে পাচ্ছি শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইড আছে বা সাবস্ট্রেটটা আছে হারে, তার মানে প্রথম স্টেপ যে স্টেপে শুধুমাত্র একটা বিক্রিয়ক আছে সেটা হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ বা হার নির্ণায়ক ধাপ। এটা তাহলে এটাই হচ্ছে স্লো স্টেপ, এই স্টেপটা হচ্ছে স্লো, এই স্টেপটা হচ্ছে ফাস্ট। তাহলে বোঝা গেল মেকানিজম কি, ফার্স্ট স্টেপে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, সেকেন্ড স্টেপে নিউক্লিওফাইলটা কার্বোক্যাটায়নটাকে অ্যাটাক করবে, করে আমার প্রোডাক্ট তৈরি করবে। তাহলে এটা হচ্ছে SN1 বিক্রিয়ার ওভারঅল একটা ধারণা। নেক্সট আমরা চলে আসছি যে কী কী ফ্যাক্টরের উপর SN1 ডিপেন্ড করে আর কি কি হতে পারে। এবার আমরা যেহেতু বলে দিলাম SN1 রিয়াকশানটা কার্বোক্যাটায়নের দিয়ে যাচ্ছে, তার মানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর SN1 রিয়াকশানটা সামহাউ ডিপেন্ড করে। বা আমার যদি সাবস্ট্রেটটা এরকম হয় যেখানে কার্বোক্যাটায়নটা রিঅ্যারেঞ্জ করতে পারে, তাহলে সেখানে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা থাকে। তো স্পেশাল কেস SN1-এ কী কী হতে পারে, তো সেগুলো নিয়ে যদি আমরা আলোচনা শুরু করি, তাহলে সাপোজ আমার কাছে এরকম একটা সাবস্ট্রেট আছে, Cl, তার মধ্যে আমি দিয়েছি অ্যাকোয়াস KOH। তাহলে কি হতে পারে এখানে, ফার্স্ট স্টেপে কি হতে পারে, ফার্স্ট স্টেপে একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন হতে পারে। আমরা যদি প্রোডাক্ট করার চেষ্টা করি তাহলে প্রোডাক্ট খুব সিম্পল, আমি যদি করে দিই এটা এখানে সাবস্টিটিউশন, তাহলে নিশ্চয়ই আমার জেনারেল যদি কনসেপ্ট হয় তাহলে এটা প্রোডাক্ট হতে পারে। এটা তাই তো, কিন্তু এটা প্রোডাক্ট হবে না। কেন হবে না, কারণ আমাকে মেকানিজমটা করে প্রোডাক্ট প্রেডিক্ট করতে হবে। তো ফার্স্ট স্টেপে কী হতে পারে, আমি যেরকম করেছি ফার্স্ট স্টেপ, সেটা হচ্ছে এই যে আমার কম্পাউন্ডটা আছে এটা প্রথমে ব্রেকডাউন করবে, স্লো স্টেপে ব্রেকডাউন করবে, করে একটা কার্বোক্যাটায়ন তৈরি করবে, করলো প্লাস Cl মাইনাস। এবার কি আমি দেখতে পাচ্ছি কার্বোক্যাটায়নটা 1 ডিগ্রি, তাহলে এই কার্বোক্যাটায়নটা স্টেবল না। তাহলে কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি কী করে পেতে পারে, আমরা পড়েছি কোথাও যদি একটা আনস্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয় তাহলে সেই কার্বোক্যাটায়নটা মিথাইল শিফট বা হাইড্রাইড শিফট মানে রিঅ্যারেঞ্জমেন্ট অফ কার্বোক্যাটায়নের মাধ্যমে স্টেবিলিটি পেতে পারে। তাহলে এখানে কি হতে পারে, এই পাশের মিথাইলটা এখানে শিফট করতে পারে, তাই তো। তাহলে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো, 2 ডিগ্রি। তাহলে এটাই হবে অ্যান্সার। এটাও ভুল, কারণ আমাকে সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখতে হবে। এখানে আর কি প্রবাবিলিটি আছে, আমি হাইড্রোজেনটাকে শিফট করতে পারতাম, তাই তো। যদি হাইড্রোজেনটাকে শিফট করতাম তাহলে কি হতো, দেখো যদি আমি এখান থেকে হাইড্রোজেনটাকে শিফট করতাম তাহলে কি তৈরি হতো, CH3C প্লাস 3 দিকে CH3, তাহলে একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হতো। আমরা জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল, তাহলে এখানে হাইড্রাইড শিফট হয়ে একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করবে। ওকে, এবার নেক্সট কি হবে, আমি যে নিউক্লিওফাইল দিয়েছি OH মাইনাস, এই OH মাইনাসটাকে অ্যাটাক করবে, দিয়ে আমার টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল তৈরি করবে। তাহলে এটা হয়ে গেল আমার SN1-এর মেকানিজম। তাহলে আমি পরীক্ষায় শুধুমাত্র একটা সাবস্ট্রেট দিলেও অ্যাকোয়াস KOH দিলে ক্লোরিনটা রিপ্লেস হয়ে যায়, এই যে পড়ে এসেছে অ্যালকিন চ্যাপ্টারে, সেই কনসেপশনগুলো ভুলে যেতে হবে। তো আমাদের জেনারেল মেকানিজমটা পড়তে হবে যে মেকানিজমটা কী করে হয়। হলো নেক্সট, এবার তো আমি বাইরে থেকে নিউক্লিওফাইল দিয়েছি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, SN1 রিয়াকশানে আমাকে বাইরে থেকে নিউক্লিওফাইল সাপ্লাই দিতে হবে, হয় না।
তো যে ধরনের, তাহলে নিউক্লিওফাইল কোথা থেকে পাবো? বলছে SN1 রিয়াকশন হবে, আবার নিউক্লিওফাইল সাপ্লাই দিব না, তাহলে রিয়াকশানটা কী করে হবে? সেক্ষেত্রে আমি রিয়াকশানে যে সলভেন্ট ব্যবহার করেছি, সেই সলভেন্টটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে ম্যাক্সিমাম SN1 রিয়াকশানে। তো যে সমস্ত SN1 রিয়াকশানে নিউক্লিওফাইলটা সলভেন্ট হিসেবে কাজ করে তাদেরকে বলে সলভোলাইসিস রিয়াকশান। এটাও যেই নিট এদের জন্য, এইচএসে খুব একটা ইম্পর্টেন্ট না। তাহলে সলভোলাইসিস রিয়াকশান কাদের বলে? যে সমস্ত SN1 বিক্রিয়ায় সলভেন্ট নিজে নিউক্লিওফাইল রূপে কাজ করে তাদের সলভোলাইসিস রিয়াকশন বলে, তাদের বলে সলভোলাইসিস রিয়াকশন। তাহলে এবার সলভেন্ট কী করে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে? তাহলে সলভেন্টকে যদি নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে হয়, সলভেন্টের মধ্যে কী প্রপার্টি থাকতে হবে? লোন পেয়ার অফ ইলেকট্রনস থাকতে হবে। তাহলে সাপোজ আমার এরকম একটা সাবস্ট্রেট আছে, কি আছে? টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড। একে আমি কী করছি? পরীক্ষার এরকম কোশ্চেন দিয়ে দিল, দেখা হলো জয়েন্টে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডকে মিথানল সহ উত্তপ্ত করলে কী হবে? বা এইচএসে দিয়ে দিল, তাহলে কী হতে পারে? তাহলে আমাকে প্রথম কাজ কী করতে হবে? কোনো নিউক্লিওফাইল দিইনি বাইরে থেকে, তাহলে কী হবে? ফার্স্ট স্টেপ আমার যেটা SN1 রিয়াকশান, সেখানে করতে হবে একটা কার্বোক্যাটায়ন জেনারেট করতে হবে। তাহলে ফার্স্ট স্টেপে হচ্ছে এই টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে। আমার বাইরে থেকে কোনো নিউক্লিওফাইল দেওয়া নেই, কিন্তু আমার সলভেন্ট হচ্ছে একটা অ্যালকোহল। আমরা জানি অ্যালকোহলে অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, তখন অক্সিজেন লোন পেয়ার দিয়ে অ্যাটাক করবে, করে কী হবে? CH3 CH3 C OCH3 OH প্লাস, নেক্সট স্টেপে এটা বেরিয়ে যাবে, দিয়ে কী তৈরি করলো? CH3 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 OCH3। তাহলে কী তৈরি হলো? একটা ইথার তৈরি হলো। তাহলে এইভাবে এটা হচ্ছে সলভোলাইসিস রিয়াকশান। যে ধরনের SN1 রিয়াকশানে সলভেন্টটা নিউক্লিওফাইল রূপে কাজ করে তাদের সলভোলাইসিস রিয়াকশান বলে। তাহলে এটাও গেল একটা টপিক। নেক্সট, এবার বিক্রিয়ার একটা কিসের উপর ডিপেন্ড করে SN1 বিক্রিয়া? তাহলে আমরা সেই হেডিংটাই করে দিই যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং SN1 রিয়াকশন, কী কী বিষয়ের উপর নির্ভর করছে। তাহলে প্রথম কথা আমরা চলে আসি নেচার অফ দি সাবস্ট্রেট বা নেচার অফ অ্যালকাইল হ্যালাইড, মানে অ্যালকাইল হ্যালাইডের প্রকৃতির উপর বা সাবস্ট্রেটের প্রকৃতির উপর কীভাবে নির্ভর করছে SN1 বিক্রিয়া। তাহলে আমরা পড়েছি যে SN1 বিক্রিয়া একটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট দিয়ে যায়। তাহলে যে সাবস্ট্রেট যত স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করবে সে SN1 বিক্রিয়ায় তত বেশি রিঅ্যাক্টিভ হবে, সে SN1 বিক্রিয়ার হার তত বাড়িয়ে দেবে। তাহলে কী হবে? আমরা জানি যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর ডিপেন্ড করে। তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার হচ্ছে 3 ডিগ্রি, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 1 ডিগ্রি। তাহলে অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রেও রিঅ্যাক্টিভিটির অর্ডার হবে 3 ডিগ্রি, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 1 ডিগ্রি। তার মানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে, তাই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড মোর রিঅ্যাক্টিভ হবে SN1 রিয়াকশনের প্রতি। এটা হলো, এটা তো জেনারেল অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে গেল। নেচার অফ সাবস্ট্রেটের মধ্যে 1 নম্বর পয়েন্ট যদি বলি অ্যালকাইল হ্যালাইড, তাহলে তার রিঅ্যাক্টিভিটির ট্রেন্ড হচ্ছে 3 to 1। বি নম্বর হচ্ছে অ্যালাইল আর অ্যারাইল হ্যালাইড, অ্যালাইল আর বেনজাইল হ্যালাইড। অ্যালাইল আর বেনজাইল হ্যালাইডগুলোর ক্ষেত্রে কী হবে? আমরা জানি যে অ্যালাইল আর বেনজাইল হ্যালাইডগুলো মোর রিঅ্যাক্টিভ হয়। কেন? সাপোজ আমি এরকম একটা অ্যালাইল হ্যালাইড নিয়েছি, বলেছিলাম ডবল বন্ডেড কার্বনের সাথে অ্যাটাচ কার্বন অ্যালাইল কার্বন, সেখানে হ্যালাইড থাকলে সেটা অ্যালাইল হ্যালাইড। তো এই অ্যালাইল হ্যালাইডের ক্ষেত্রে কী হবে? কেন ভালো SN1 করবে? এই কার্বনটা তো 1 ডিগ্রি, তাহলে এখান থেকে যে কার্বোক্যাটায়ন তৈরি হবে সেটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। তাহলে এ কেন মোর রিঅ্যাক্টিভ? তার কারণ হচ্ছে এই যে কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়ন হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজড। তাহলে এই বন্ডটা এখানে রেজোনেন্সে পার্টিসিপেট করবে, দিয়ে একটা রেজোনেন্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন তৈরি হয়। তাই অ্যালাইল হ্যালাইড SN1 রিয়াকশানে মোর রিঅ্যাক্টিভ, কারণ এরা মোর স্টেবল অ্যালাইল কার্বোক্যাটায়ন তৈরি করে যেটা রেজোনেন্সে পার্টিসিপেট করে। সিমিলারলি বেনজাইল হ্যালাইডের ক্ষেত্রেও তাই, যে এই যে CH2Br আছে, এখান থেকে যদি একটা কার্বোক্যাটায়ন তৈরি হয় সেটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কিন্তু সেটা হচ্ছে একটা বেনজাইল কার্বোক্যাটায়ন। আর এই বেনজাইল কার্বোক্যাটায়নও রেজোনেন্স স্টেবিলাইজড। পুরো রেজোনেন্সে দেখাচ্ছি না। তাহলে এইভাবে পুরো রিংয়ে রেজোনেন্স করবে। তাহলে অ্যালাইল আর বেনজাইল হ্যালাইডগুলো রেজোনেন্স স্টেবিলাইজড হবে, এরা SN1 রিয়াকশানে মোর রিঅ্যাক্টিভ।
নেক্সট সাবস্ট্রেট কি হতে পারে? সি নাম্বার, আলফা হ্যালো ইথার। এটা যেইর জন্য আলফা হ্যালো ইথার। তাহলে একটা যে কোনো ইথার নিয়ে নিই, তাহলে সাপোজ আমি এই ইথারটা নিলাম CH3O CH2Cl, তাহলে এটা হচ্ছে আলফা কার্বন ইথারে, তার সাথে আছে হ্যালোজেন। তাহলে এই SN1 কেন মোর রিঅ্যাক্টিভ হবে? আমরা দেখছি এইখান থেকে কার্বোক্যাটায়ন তৈরি করবো, জানি SN1 কার্বোক্যাটায়ন দিতে চাই। যখনই SN1 বলবে সব সাবস্ট্রেট থেকে কার্বোক্যাটায়ন তৈরি করবো, দেখতে হবে সেই কার্বোক্যাটায়নটা স্টেবল কি স্টেবল না। তাহলে এখান থেকে তৈরি হবে CH2O CH2+। এবার আমরা দেখছি পজিটিভ চার্জের পাশে একটা অক্সিজেন আছে যে ইলেকট্রোনেগেটিভ, তার আনস্টেবল করে দেওয়ার কথা, কিন্তু এখানে অক্সিজেনটা তার লোন পেয়ারটা এখানে ডোনেট করে দিতে পারে, ফলে এখানে পজিটিভ চার্জের ডিলোকালাইজেশন হবে, তাই এ মোর রিঅ্যাক্টিভ। তাহলে আলফা হ্যালো ইথার কেন SN1 মোর রিঅ্যাক্টিভ? কারণ অক্সিজেনটা কনজুগেশনে তার লোন পেয়ারতে পার্টিসিপেট করতে পারে। নেক্সট হচ্ছে 4 নাম্বার বা ডি নাম্বার, সেটা হচ্ছে ভিনাইল আর বেনজাইল হ্যালাইড। তাহলে ভিনাইল আর বেনজাইল হ্যালাইডের স্টেবিলিটি কী করে ব্যাখ্যা করব? তাহলে ভিনাইল আর বেনজাইল হ্যালাইড কি কার্বোক্যাটায়নে SN1 পার্টিসিপেট করবে? অ্যান্সার হচ্ছে না, ভিনাইল আর বেনজাইল হ্যালাইড SN1 পার্টিসিপেট করে না, ডু নট পার্টিসিপেট। এতক্ষণ যে তিনটে বললাম তারা পার্টিসিপেট করে, ভিনাইল বেনজাইল হ্যালাইড পার্টিসিপেট করে না। তার কারণ কেন? এটা হচ্ছে ভিনাইল কার্বন, বলেছিলাম ডবল বন্ডেড কার্বনকে ভিনাইল কার্বন বলে। ভিনাইল কার্বনের সাথে হ্যালোজেন অ্যাটাচ থাকলে সেটা হচ্ছে ভিনাইল হ্যালাইড। তো ভিনাইল হ্যালাইডগুলোর ক্ষেত্রে কী হয়, এই যে হ্যালোজেন অ্যাটমটা আছে সে ডবল বন্ডের সাথে তার লোন পেয়ার দিয়ে রেজোনেন্সে পার্টিসিপেট করে, ফলে এই যে হ্যালোজেন আর কার্বন হ্যালোজেন বন্ড, এটা হচ্ছে পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার লাভ করলো। কী লাভ করলো? পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার। তাহলে আমরা জানি কোথাও যদি একটা পার্শিয়াল ডবল বন্ড তৈরি হয়ে যায়, তাহলে সেই পার্শিয়াল ডবল বন্ডটা মোর স্টেবল হয়। তাহলে সিঙ্গেল বন্ডের থেকে ডবল বন্ড মোর স্টেবল। তাহলে ভিনাইল হ্যালাইডে সি কার্বন আর হ্যালোজেনের বন্ডটা লোন পেয়ারের মাধ্যমে পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার পেয়ে যাবে, সেই বন্ডটা ব্রেক করতে বেশি এনার্জি লাগবে, তাই ভিনাইল হ্যালাইড স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করার জন্য বন্ডটা ব্রেকই করতে পারে না, তাই পার্টিসিপেট করে না। সেম হচ্ছে বেনজাইল হ্যালাইডে, বেনজাইল না, এটা অ্যারাইল হ্যালাইড হবে। তাহলে অ্যারাইল হ্যালাইড, এই যে সাপোজ এরকম একটা অ্যারাইল হ্যালাইড আছে, তাহলে অ্যারাইল হ্যালাইডেও এক্সটাকে ভাঙতে হবে, কিন্তু কী হবে, এখানে এক্সের মাথায় এক্স হচ্ছে হ্যালোজেন অ্যাটম, তার মাথায় লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটা রিংয়ের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করছে। করে কী হচ্ছে, কার্বন আর হ্যালোজেনের বন্ডটা ডবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে। সিমিলারলি ভিনাইল আর অ্যারাইল হ্যালাইডে কার্বন আর হ্যালোজেন বন্ডটা রেজোনেন্সে পার্টিসিপেট করায় ডবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে, তাই এই বন্ডটা ভেঙে স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে না, তাই এরা SN1 রিঅ্যাকশানে পার্টিসিপেট করে না। তো এটা তো গেল আমার 1 নম্বর পয়েন্ট, যার মধ্যে 4টে সাব পয়েন্ট বললাম, নেচার অফ দি সাবস্ট্রেট। 2 নম্বর হচ্ছে লিভিং গ্রুপ। লিভিং গ্রুপ, তাহলে লিভিং গ্রুপ সম্পর্কে কি বলবো? আমরা জানি যে SN1 রিঅ্যাকশন তখন হচ্ছে যখন আমার এই কার্বন আর হ্যালোজেনের বন্ডটা ব্রেক করছে, তাই এই গ্রুপটা, যে গ্রুপটা বেরিয়ে যাচ্ছে এটাকেই তো আমরা বলছি লিভিং গ্রুপ। তাহলে এই লিভিং গ্রুপটা বেরিয়ে যাওয়ার জন্য, এটাই তো আমাদের লিভিং গ্রুপ, ফার্স্টেই বলেছিলাম। তো এই লিভিং গ্রুপটা তৈরি করতে হলে আমাদেরকে এই বন্ডটাকে ব্রেক করতে হবে, ব্রেক করে একটা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে হবে। তাহলে লিভিং গ্রুপটা যত ভালো বা যত ইজিলি বেরিয়ে যাবে, কার্বোক্যাটায়নটা তত বেশি স্টেবল হবে বা তত তাড়াতাড়ি ফর্মেশন হবে। তাহলে এই CX বন্ড আমার ভাঙতে যেন বেশি এনার্জি না লাগে, তাহলে রিঅ্যাকশনটা ফাস্ট হবে, সেই তত হলে SN1 রিঅ্যাকশানে যাবে। তাহলে লিভিং গ্রুপের এবিলিটি অর্ডার হচ্ছে I- গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন। তাহলে আয়োডিন হচ্ছে সবচেয়ে ভালো লিভিং গ্রুপ। কেন? আয়োডিনের সাইজটা বড়। আয়োডিনের সাইজটা বড় হওয়ার জন্য কার্বন আর আয়োডিনের মধ্যে যে বন্ড হয় সে বন্ডটা উইক হবে, কারণ ওভারল্যাপটা ভালো হবে না, তাই তারা আয়োডিন সবচেয়ে ভালো লিভিং গ্রুপ। তাহলে লিভিং গ্রুপের উপর এভাবে ডিপেন্ড করে, যদি আয়োডিন থেকে ফাস্ট রিঅ্যাকশন হবে, ফ্লোরিন বা ক্লোরিন থাকলে একটু স্লো রিঅ্যাকশন হবে। তো এই গেল আমার লিভিং গ্রুপ। 3 নম্বর হচ্ছে রোল অফ দি নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলের ভূমিকা কী? তাহলে আগেই বলেছি SN1 যেটা রেট ডিটারমিনিং স্টেপ বা
সেই রেট স্লো স্টেপ, সেই রেট ডিটারমিনিং স্টেপে নিউক্লিওফাইল পার্টিসিপেট করে না। তাহলে কোনো একটা রিয়াকশানের যদি রেট ডিটারমিনিং স্টেপে নিউক্লিওফাইল না থাকে তাহলে এর রেটকে কী বলেছিল, SN1 এর ক্ষেত্রে রেট ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইন্টু সাবস্ট্রেট বা RX। তাহলে যদি নিউক্লিওফাইল না থাকে তাহলে নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপর SN1 ডিপেন্ড করার কথা না, বাস্তবে তাই নিউক্লিওফাইল যেমনই হোক SN1 ডিপেন্ড করে না। 4 নম্বর হচ্ছে নেচার অফ দি সাবস্ট্রেট। বলেছি নেচার অফ দ্য সাবস্ট্রেট আগেই বলেছি, সাবস্ট্রেট মানে RX, RX এর নেচারটা কী হবে, 3 ডিগ্রি হলে কী হবে, 2 ডিগ্রি হলে 3 ডিগ্রি হলে মোর স্টেবল কার্বোক্যাটায়ন। তো বলেছিলাম ট্রেনগুলো ফার্স্ট পয়েন্টে ডিসকাশন করলাম। 4 নম্বর হচ্ছে রোল অফ দি সলভেন্ট। সলভেন্টের রোল কী? তো আমরা আগেই বলেছি যে কোনো একটা রিয়াকশানে সলভেন্টের ভূমিকা কী। আমরা জানি সলভেন্টের কাজ হচ্ছে সাবস্ট্রেটগুলোকে ডিজলভ করা বা সেম ফেজে নিয়ে আসা, এটা তো ভূমিকা আছে। প্লাস SN1 এ ইন্টারমিডিয়েটটা হচ্ছে একটা কার্বোক্যাটায়ন। তাহলে আমরা বলেছি ইন্টারমিডিয়েট কাকে বলে সেটা বলতে গিয়ে বলেছি যে ইন্টারমিডিয়েট যেটা সেটা হচ্ছে স্টেবল, যেটাকে আইসোলেট করা যায় তাকে ইন্টারমিডিয়েট বলবো। তাহলে SN1 এ যদি কার্বোক্যাটায়ন তৈরি হয় এই কার্বোক্যাটায়নটাকে স্টেবিলিটি দিতে হবে, ফার্স্ট পয়েন্ট। তাহলে কী তৈরি হবে, সাপোজ এরকম ছিল RX, তাহলে RXটা ভেঙে সলভেন্ট দেওয়া আছে ফার্স্ট স্টেপে, RXটা ভেঙে R প্লাস আর X মাইনাস তৈরি হবে, তাই তো। এবার কী হবে, R প্লাস আর X মাইনাস তৈরি হলে R প্লাস আর X মাইনাস কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমে এক জায়গায় আবদ্ধ থাকবে, তাই তো, আবদ্ধ থাকবে তো, কারণ এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ, তো ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমে আবদ্ধ থাকবে। তাহলে সলভেন্টের রোল কি, সলভেন্টের রোল হচ্ছে এই RXটাকে সেপারেট করা। কি করা? সেপারেট করা। R প্লাস আর X মাইনাসকে একে অপর ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন থেকে সেপারেট করা। এই সেপারেশনের কাজটা করবে হচ্ছে সলভেন্ট। সলভেন্টের কাজ হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়নকে সেপারেট করা। শুধু সেপারেট করলে হবে না, তাদেরকে স্টেবিলাইজড করতে হবে। তাহলে সলভেন্ট কী করে একটা ক্যাটায়ন আর অ্যানায়নকে সেপারেট করবে? তো সলভেন্ট আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার পড়তে গিয়ে পড়েছি, সলভেন্ট কী করবে, তাদের সাথে ইন্টারাকশন করে বন্ড তৈরি করবে। কি করে? যদি কারোর কাছে পজিটিভ চার্জ থাকে তাহলে সলভেন্ট কী করবে, তা লোন পেয়ার দিয়ে কোঅর্ডিনেট করে তাকে ঘিরে ধরবে। যেমন আমরা পড়েছিলাম যে এখানে পজিটিভ আছে, তাহলে সাপোজ আমার কাছে ওয়াটার আছে, তাহলে ওয়াটার কী করতে পারে, তার লোন পেয়ার দিয়ে একে ঘিরে ধরতে পারে, ঘিরে ধরে একে স্টেবিলাইজড করতে পারে এরকম করে। আর নেগেটিভকে কী করে স্টেবিলিটি দান করবে একটা সলভেন্ট, এই সলভেন্টের যে পজিটিভ পোলগুলো আছে, অক্সিজেন তো সলভেন্টের নেগেটিভ পোল, তাহলে হাইড্রোজেন হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে পজিটিভ পোল, এই পজিটিভ পোলগুলো দিয়ে ও X মাইনাসকে স্টেবিলিটি দান করবে এরকম করে, পজিটিভ পোলগুলো দিয়ে ঘিরে ধরে একটা উইক ইন্টারাকশন করবে, করে স্টেবিলিটি দান করবে, যেটা আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে অলরেডি পড়ে এসেছি যে সলভেন্ট কী করে একটা রিয়াকশানে সলভেন্টের রোল কী, সলভেন্ট কী করে ক্যাটায়ন অ্যানায়নকে সেপারেট করে, এগুলো অলরেডি আমাদের ডিসকাশন পড়া আছে। তো আমি বললাম সলভেন্টের রোল হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়নকে সেপারেট করা। তাহলে যে সলভেন্ট ক্যাটায়ন আর অ্যানায়নকে যত বেশি সেপারেট করবে সেটা হচ্ছে তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে সলভেন্টটা কত ভালো ক্যাটায়ন আর অ্যানায়নকে সেপারেট করতে পারবে তার মেজার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটায়ন আর অ্যানায়নকে সলভেটেড করতে হলে বা সেপারেট করতে হলে তার সলভেন্টের মধ্যে লোন পেয়ার থাকতে হবে বা চার্জের সেপারেশন থাকতে হবে, তার মধ্যে সলভেন্টকে কী হতে হবে, পোলার হতে হবে। তাই যে সলভেন্ট যত বেশি পোলার সে সলভেন্ট ক্যাটায়ন আর অ্যানায়নকে তত বেশি সেপারেট করতে পারবে, সেই সলভেন্টের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তত বেশি। আমরা যদি ডেটা দেখব ওয়াটারের ক্ষেত্রে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে 80, মিথানলের ক্ষেত্রে 4 বা কিছু এরকম, কারণ ওয়াটারের মধ্যে বেশি চার্জের সেপারেশন আছে, তাহলে ওয়াটার ক্যাটায়ন আর অ্যানায়নকে মোর স্টেবিলিটি দিতে পারবে, তাহলে ওয়াটারের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা বেশি। তো এখানে সলভেন্ট হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়নকে সেপারেট করবে, শুধু তাই না এই কার্বোক্যাটায়নকে ঘিরে নিয়ে স্টেবিলিটি দান করবে। তাহলে এটা হচ্ছে রোল অফ দ্য সলভেন্ট। তাহলে কোন ধরনের সলভেন্টে SN1 রিয়াকশান ভালো হবে, পোলার সলভেন্টে। কেন? কারণ পোলার সলভেন্টটা কার্বোক্যাটায়নকে বেশি স্টেবিলিটি দান করবে, তাই পোলার সলভেন্টে আমরা SN1 রিয়াকশানগুলোকে করব। নেক্সট যে পয়েন্টটা আলোচনা করব, খুব ইম্পর্ট্যান্ট টপিক এইচএসের দিক থেকেও জয়েন্টের দিক থেকেও, আর যেটা করতে গিয়ে ক্লাস 11 অনেকখানি আমাদেরকে রিভিশন দিতে হবে, সেটা হচ্ছে স্টিরিওকেমিস্ট্রি অফ SN1 রিয়াকশান। SN1 রিয়াকশানের স্টিরিওকেমিস্ট্রি কী? অলরেডি লুকাস রিয়েজেন্ট পড়াতে গিয়ে আমি কিছুখানি বলেছিলাম ফাইনালি ডিসকাশন হবে, তাই আবার শুরু করছি স্টিরিওকেমিস্ট্রি অফ SN1 রিয়াকশান। তাহলে স্টিরিওকেমিস্ট্রি কথাটা এসে আমরা পেয়েছিলাম আইসোমারিজম চ্যাপ্টারে, স্টিরিও আইসোমার। তাহলে কী জিনিস বলে সময় নষ্ট করছি না, আইসোমারিজমের ভিডিওতে দেখতে হবে সেগুলো। তাহলে স্টিরিওকেমিস্ট্রি শুরু করছি। তাহলে স্টিরিওকেমিস্ট্রি তাদের দেখা যায় যারা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ হয় বা যাদের মধ্যে একটা কাইরাল সেন্টার থাকে। কী থাকবে? যাদের মধ্যে একটা কাইরাল কার্বন।
তাহলে কাইরাল কার্বন কাকে বলে? যে কার্বনের চারদিকে চারটি আলাদা গ্রুপ থাকে তাদেরকে কাইরাল কার্বন বলে। যে কার্বনের চারিদিকে চারটি আলাদা গ্রুপ থাকে তারা হচ্ছে কাইরাল কার্বন। এবার এই কাইরাল কার্বনগুলো হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ হয়। এবার এই অপটিক্যালি অ্যাক্টিভ কথাটার মানে আলোর প্রতি সক্রিয়, তার মানে হচ্ছে এরা আলো প্লেন পোলারাইজ লাইট যদি এই মলিকিউলটার মধ্যে দিয়ে পাঠায়, প্লেন পোলারাইজ লাইট কি, অপটিক্যাল অ্যাক্টিভিটি কি, তার কন্ডিশন কি, ক্লাস 11-এ আইসোমেরিজম চ্যাপ্টারে ডিটেলসে আলোচনা করা হয়েছে, তাই এখানে আর সময় নষ্ট করছি না। যে অপটিক্যালি অ্যাক্টিভ তারা কাইরাল কার্বন, যে কার্বনের চারিদিকে চারটি আলাদা গ্রুপ আছে। এবার এই কাইরাল কার্বন যদি কোথাও থাকে তাহলে তার মধ্যে স্টিরিও কেমিস্ট্রি দেখা যাবে, বা সে যদি রিয়াকশন করে সেই রিয়াকশনে স্টিরিও কেমিস্ট্রি দেখা যাবে। তাহলে এবার আমরা অ্যালকাইল হ্যালাইড পড়ছি, তাহলে আমি জেনারেল ফর্মুলা দিয়েছিলাম অ্যালকাইল হ্যালাইডকে এরকম CX, তিন দিকে তিনটে গ্রুপ ফাঁকা। এবার এই তিনটে গ্রুপ যদি আলাদা হয়ে যায়, সাপোজ একখানে হাইড্রোজেন নিলাম, একখানে মিথাইল নিলাম, আর একখানে কিছু একটা C2H5 ইথাইল নিয়ে নিই, তা চারদিকে চারটে আলাদা গ্রুপ, তাহলে এই কার্বনটা কি হয়ে গেল? স্টার মেরে দিলাম, মানে অপটিক্যালি অ্যাক্টিভ বা কাইরাল কার্বন। তাহলে এই কার্বনটা যদি এবার নিউক্লিওফাইলের সাথে রিয়াকশন করে তাহলে তার রিয়াকশন নিশ্চয়ই অর্ডিনারি রিয়াকশনের মতো হবে না, সেক্ষেত্রে আমাদেরকে স্টিরিও কেমিস্ট্রি কনসিডার করতে হবে। তাহলে এরকম কাইরাল কার্বনের ক্ষেত্রে আমরা একটা রিয়াকশন করে দেখছি যে কী হতে পারে। এবার আমরা জানি যে কোনো একটা কার্বনের চারদিকে চারটে গ্রুপ থাকলে অপটিক্যালি অ্যাক্টিভ হয়, তাকে আমরা RS ডেজিগনেট করি, R ফর ডেকটাস, S ফর সিনিস্টার। তাহলে এই মলিকিউলটা হয় R বাই S হবে, সেটা আমাদেরকে বের করে দেখতে হবে, করছি না। এবার এর মধ্যে আমি OH মাইনাস দিলাম, তাহলে প্রোডাক্ট কী হবে? প্রোডাক্ট আমরা জানি না কী হবে। তাহলে প্রোডাক্ট হয়ে গেল এটা। তাহলে এর মধ্যে নতুন কি আছে, তাই না? আবার স্টিরিও কেমিস্ট্রি আলাদা করে হেডিং করে কি আছে, যখনই আমি লিখবো এটা অ্যান্সার হবে, অ্যান্সারটা তখনই ভুল হয়ে যাবে। তোমাকে জয়েন্টে MCQ এরকম দিতে পারে, এই একটা সাবস্ট্রেট দিল, তার সাথে একটা নিউক্লিওফাইল দিল, বললো কটা প্রোডাক্ট পাবো, A নাম্বার একটা, B নাম্বার দুটা, C নাম্বার তিনটে, D নাম্বার চারটে। তো তুমি তো বলবে একটা সাবস্ট্রেট আছে, একটা নিউক্লিওফাইল আছে, একটা প্রোডাক্ট দেবো, রিঅ্যারেঞ্জমেন্টেরও কোনো সম্ভাবনা নেই, তাই তো? কিন্তু আমরা এখানে দুটো প্রোডাক্ট পাবো। কী করে দুটো প্রোডাক্ট পাবো? সেই দুটো প্রোডাক্ট কী করে পাবো সেটা করতে গিয়ে আমাদেরকে মেকানিজমটা ডিসকাশন করতে হবে। তো মেকানিজমটা ডিসকাস শুরু করি। তো আমরা জানি যে কোনো SN1 রিয়াকশানে ফার্স্ট ফেজে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়। তাহলে আমি একটা কার্বোক্যাটায়ন তৈরি করব। সাপোজ এই সাবস্ট্রেটটাই ডিসোসিয়েট করে কার্বোক্যাটায়ন তৈরি করলো, দিয়ে আমি একটা কার্বোক্যাটায়ন সুন্দর করে আঁকিয়ে ফেলছি। বাহ, তাহলে দেখো কত সুন্দর করে ভুল আঁকানো যায়, তাই তো? কারণ এটা কার্বোক্যাটায়ন এরকম দেখতে না। আমরা কি জানি কার্বোক্যাটায়নের হাইব্রিডেশনটা হচ্ছে sp2। তাহলে একটা মলিকিউল যদি sp2 হয় তাহলে এরকম কি দেখতে হবে না? sp2 হাইব্রিডেশন মানে প্ল্যানার, তাহলে সে হচ্ছে প্ল্যানার দেখতে, এরকম একটা প্লেনের মধ্যে আঁকাতে হবে। তাই আমি একটা প্লেন আঁকিয়ে নিলাম। এবার আমি আঁকাই, একদিকে ধরো মিথাইল, একদিকে হাইড্রোজেন, একদিকে C2H5, যেদিকে যেটা খুশি হতে পারে, ম্যাটার করে না। আর কি হয় sp2 হাইব্রিডেশনের ক্যারেক্টারিস্টিক্স কি বলেছিলাম? sp2 হাইব্রিডেশনের ফলে মলিকিউলের মধ্যে একটা পিওর আনহাইব্রিডাইজ পি অরবিটাল থাকে। সেই পি অরবিটালটা কোথায় থাকে? প্লেনের সঙ্গে প্লেনের উপর নিচে থাকে। তাহলে প্লেনের মধ্যে মলিকিউলটা আছে প্লেনের উপর, আর নিচে একটা পিওর আনহাইব্রিডাইজ পি অরবিটাল আছে, আর এই হলো কার্বনের মধ্যে পজিটিভ। তাহলে কার্বোক্যাটায়নটা দেখতে এরকম, একটা প্লেন আছে, প্লেনের মধ্যে প্রত্যেকটা কার্বন আছে, আর প্লেনের থেকে এরকম করে উপর নিচে লোবটা বেরিয়ে আছে। লুকাস পড়াতে গিয়ে বলেছিলাম, লুকাস সিরিজে। এবার কি হতে পারে? এবার আমার কাছে নিউক্লিওফাইল আছে, তাহলে নিউক্লিওফাইলটা দুদিক থেকে অ্যাটাক করতে পারে। নিউক্লিওফাইলটা এরকম করে উপর থেকে অ্যাটাক করতে পারে, তাহলে কি প্রোডাক্ট পাবো? আবার সেদিকে চলেছি, CH3, C2H5, OH হলো। আর কি হতে পারে? আরেকটা সম্ভাবনা, যেহেতু আমার দুটো মলিকিউলটা প্লেনে আছে আর লোবটা উপর নিচে আছে, তাহলে নিউক্লিওফাইলটা একবার উপর থেকে অ্যাটাক করছে, আর একবার কী করতে পারে? নিচ থেকেও অ্যাটাক করতে পারে। দুটো দিক পেয়ে গেল নিউক্লিওফাইলটা, কারণ মলিকিউলটা যে মুহূর্তে প্ল্যানার হয়ে গেল, প্লেনের উপর নিচে একটা লোব চলে এলো, তাহলে নিউক্লিওফাইলটা উপর থেকে অ্যাটাক করতে পারে, নিচ থেকে অ্যাটাক করতে পারে। তাহলে উপর থেকে করলে ওইচটা যদি ডান দিকে চলে যায়, তাহলে নিচ থেকে করলে ওইচটা বাঁ দিকে চলে যাবে।
তাহলে আমরা কি পেলাম, দুটো মলিকিউল পেলাম। একটা মলিকিউলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেখানে ক্লোরিনটা যেদিক থেকে বেরিয়েছিল সেদিকেই ওয়েজ এলো, আরেকটা মলিকিউল পেলাম যেখানে ক্লোরিনটা যেদিক থেকে বেরিয়েছে তার উল্টো দিকে ওয়েজ। তাহলে ক্লোরিনটা যেদিক থেকে বেরিয়েছে সেদিকেই যদি ওয়েজ থাকে তাহলে মলিকিউলের কনফিগারেশন চেঞ্জ হয় না, একই টাইপের মলিকিউল পেলাম, তাহলে এটাকে আমরা বলবো রিটেনশন হয়েছে। আর কোথাও যদি এরকম হয় যেদিক থেকে লিভিং গ্রুপটা বেরিয়েছে নিউক্লিওফাইলটা তার উল্টো দিকে ঢুকেছে, তাহলে কী হয়েছে, উল্টে গেছে, তাহলে এটাকে আমরা বলবো ইনভার্সন হয়েছে। ইনভার্সন মানে উল্টে যাওয়া, আর ডিটেনশন মানে যেটা ছিল সেটাকে ধরে রাখা। তাহলে আবার বলছি, যখন কার্বোকাটায়নটা sp2 হাইব্রিডাইজড হলো, প্ল্যানার হলো, প্লেনের উপর নিচে লোব এলো, এবার নিউক্লিওফাইলটাকে উপর দিক থেকেও অ্যাটাক করতে পারে, নিচ থেকেও অ্যাটাক করতে পারে। যদি উপর থেকে অ্যাটাক করে তাহলে যেদিকে ছিল সেদিকে ওয়েজটা চলে এলো, যেদিকে ক্লোরিন ছিল সেদিকে, তাহলে সেম জিনিস ফেরত পেলাম, তাহলে সেটাকে বলবো ডিটেনশন। যদি কোথাও উল্টো দিক থেকে নিচের দিক থেকে অ্যাটাক করে তাহলে যেদিকে ক্লোরিন ছিল তার উল্টো দিকে ওয়েজ হলো, তাহলে পেলাম ইনভার্সন। এবার কেউ তো বলতেই পারো যে এই দুটো মলিকিউল তো একই, ডান দিকে আর বাদিকে করে আঁকিয়েছি। আগে না, দুটো মলিকিউল আলাদা। দুটো মলিকিউলের আমরা যদি অ্যাবসোলুট কনফিগারেশন বের করি, আরএস নমেনক্লেচার করি বা আলোক সক্রিয়তা দেখি, তাহলে দেখবো দুটো আলাদা। এই মলিকিউলটা যদি আলোকে ডান দিকে ঘোরায় ও বাদিকে ঘোরাবে। ইনিশিয়াল মলিকিউলটা সাপোজ ধরে নিচ্ছে ডান দিকে ঘোরায়, তাহলে এই মলিকিউলটা সেম ফেরত পেয়েছে ডিটেনশন, এও ডান দিকে ঘোরাবে। আর যেখানে ইনভার্সন হয়েছে সেই মলিকিউলটা বাদিকে ঘোরাবে। এবার একটা মলিকিউলের নেচার যদি এরকম হয় যে দুটো আইসোমার পেয়েছি, এবার আমরা কি বলতে পারি যে ইকুয়াল প্রবাবিলিটি আছে, উপর থেকেও অ্যাটাক করতে পারে, নিচ থেকেও অ্যাটাক করতে পারে, আমি কে ডিসাইড করে দেবো কোন দিক থেকে অ্যাটাক করবে, তাই না? তাহলে উপর থেকেও করতে পারে, নিচ থেকেও করতে পারে। তাহলে উপর আর নিচ দুদিক থেকে যদি অ্যাটাক করার প্রবাবিলিটি সেম থাকে তাহলে আমি দুটো 50-50 রেশিওতে পাবো। ধরে নিলাম 50-50তে পেলাম, তাই তো? তাহলে কি হবে, একটা মলিকিউল আলোকে ডান দিকে ঘোরালো এতটা, উল্টো মলিকিউলটা তো সেম আছে, সে আবার এতটা বাদিকে ঘুরিয়ে দিল, তাহলে আমি আলোর কোনো ঘূর্ণন দেখতে পাবো না। সাপোজ এরকম ছিল এতটা, একটা মলিকিউল এতটুকু ডান দিকে ঘোরালো, আরেকটা মলিকিউল ওকে আবার এতটাই বাদিকে ঘোরালো। প্লেন পোলারাইজ লাইটের প্লেনের কথা বলছি, প্লেন পোলারাইজ লাইটকে একটা মলিকিউল ডান দিকে ঘোরালো, আরেকটা মলিকিউল তো সেম অ্যামাউন্ট আছে, তাহলে সে সেম অ্যামাউন্ট বাদিকে ঘুরিয়ে দিল, তাহলে আলটিমেট আমি কোনো ঘূর্ণন দেখতে পাবো না। তাহলে আমি কি বলবো, কি জিনিস হয়েছে তখন আমরা বলবো রেসিমাইজেশন হয়েছে। রেসিমাইজেশন মানে ডিটেনশন প্লাস ইনভার্সন। ডিটেনশন আর ইনভার্সনের কম্বিনেশনকে বলে হচ্ছে রেসিমাইজেশন, জয়েন্টের জন্য ইম্পর্টেন্ট। এখানে কোশ্চেন আসতে পারে যে প্রোডাক্ট কী পাবো, আমরা বলবো প্রোডাক্ট পাবো রেসিমিক মিক্সচার। তাহলে রেসিমাইজেশন হয়েছে মানে রিটেনশন প্লাস ইনভার্সন হয়েছে, আর যে প্রোডাক্ট পেয়েছি সেটাকে আমরা বলবো রেসিমিক মিক্সচার। তাহলে রেসিমিক মিক্সচার কী জানিস, রেসিমিক মিক্সচার হচ্ছে ইকুয়াল অ্যামাউন্ট অফ অপোজিট কনফিগার্ড প্রোডাক্টস। তাহলে দুটো অপোজিট কনফিগারেশন মানে সাপোজ একজনের আর একজনের এস, একজন ডেক্সট্রা রোটেটরি একজন লেভো রোটেটরি, দুটোই যদি সেম অ্যামাউন্টে পাই তাহলে একে অপরের ঘূর্ণনকে ক্যান্সেল করে দেবে বা নালিফাই করে দেবে। এই ধরনের মিশ্রণকে আমরা বলবো রেসিমিক মিক্সচার। তাহলে রেসিমাইজেশন বললাম, রেসিমিক মিক্সচার বললাম। এবার তাহলে আমরা কি দেখছি, SN1 রিয়াকশানের ক্ষেত্রে রেসিমাইজেশন হচ্ছে, কিন্তু কথাটা 100% সত্যি না। কেন? 50-50 মিক্সচার কখনো পায় না। তাহলে কি হয়, যেটা বলছি সেটা জয়েন্টের জন্য ইম্পর্টেন্ট। আবার এইচএসের জন্য যা বলেছি কভার করে গেছে, জয়েন্টের জন্য এবার যে কী হয়, আমরা তো রিয়াকশানটা খালি কন্টেনারে করছি না, আমরা সলভেন্ট দিয়ে করছি। তাহলে আগেই বলেছি যখন এই কার্বোকাটায়নটা এরকম ফর্মেশন হয়েছিল তখন এরা কাছাকাছি বসেছিল। তাহলে যখন এরকম এরা কাছাকাছি বসেছিল তখন একটা আয়ন পেয়ার রূপে অবস্থান ছিল, আয়ন হয়ে আছে বন্ড ব্রেক করার পর, কিন্তু পেয়ার রূপে অবস্থান আছে। তখন এদেরকে আমরা বলবো ইন্টিমেট আয়ন পেয়ার। কি বলবো? ইন্টিমেট আয়ন। আচ্ছা, একটু ইনিশিয়াল থেকে লিখি, বুঝতে সুবিধা হবে। যে জয়েন্টের জন্য অনলি বলছি। তাহলে ফার্স্ট স্টেপে এই বন্ডটা ব্রেক করবে, ব্রেক করে একটা কার্বোকাটায়ন তৈরি করবে। সেই কার্বোকাটায়নটা আবার ওই অ্যানায়নটাকে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন দিয়ে আটকে রেখে আয়ন পেয়ার রূপে অবস্থান করবে। এটাকে আমরা বলবো ইন্টিমেট আয়ন পেয়ার, INTIMAT, ইন্টিমেট আয়ন পেয়ার। এবার কি হবে, সলভেন্টের কাজ বলেছিলাম এই কার্বোক্যাটায়নটাকে স্টেবিলিটি দান করা আর ক্যাটায়ন অ্যানায়নকে সেপারেট করা। তাহলে নেক্সট স্টেজে সলভেন্টটা হচ্ছে এই ক্যাটায়ন আর অ্যানায়নের মাঝে ঢুকে যাবে, এই ক্যাটায়ন আর অ্যানায়নের মাঝে এই সলভেন্ট ঢুকে গেল, সলভেন্ট ঢুকে এদেরকে সেপারেট করে দিল। তাহলে
এবার কি হতে পারে, এবার আমি সাপোজ আমি কনসিডার করছি যে নিউক্লিওফাইল কার্বোক্যাটায়নটাকে অ্যাটাক করবে, তাহলে যখন ইন্টিমেট আয়ন পেয়ার ছিল তখন যদি অ্যাটাক করে তাহলে কোথা থেকে করবে, সামনের দিক তো ক্লোরিন ব্যাক করে বন্ধ করে রেখে দিয়েছে, তাহলে অ্যাটাক করার পসিবিলিটি হচ্ছে পেছন দিক থেকে, তাই তো। যখন সলভেন্ট সেপারেটেড, এটা হচ্ছে এর নাম হচ্ছে সলভেন্ট সেপারেটেড আয়ন পেয়ার, তাহলে যখনও সলভেন্ট সেপারেটেড আয়ন পেয়ার তখনও আমরা দেখতে পাচ্ছি সামনের দিকটা সলভেন্ট ব্লক করে রেখেছে, তাহলে ওইকে কোথা থেকে অ্যাটাক করতে হবে, পেছন থেকে। তাহলে যদি পেছন থেকে অ্যাটাক করে তাহলে কি হবে, তাহলে ইনভার্সন হবে। তাই SN1-এ এটা সত্যি যে কিছুটা রিটেনশন হয় কিছুটা ইনভার্সন হয়, কিন্তু নেট ইনভার্সনের পরিমাণ রিটেনশনের থেকে বেশি। কি হয় SN1-এ, ইনভার্সন গ্রেটার দেন রিটেনশন, তার রেজাল্টে আমরা কি পাই, রেসিমিক মিক্সচার তো পাই উইথ ইনভার্টেড প্রোডাক্ট, রেসিমিক মিক্সচার পাবো, কিছু ইনভার্টেড প্রোডাক্ট কিছুটা এক্সেস থেকে যায়। তার কারণ হচ্ছে যেটা বোঝানোর চেষ্টা করলাম যে যখন কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে এটা সত্যি কার্বোক্যাটায়ন sp2 হাইব্রিডাইজড প্লেনের উপর নিচে লোভ থাকে, কিন্তু যখন ও কার্বোক্যাটায়ন তৈরি করছে ক্লোরিনটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন দিয়ে সেই কার্বোক্যাটায়নের সাথে আটকে আছে, তাহলে কী করছে, ও ফ্রন্ট দিকটা ব্লক করে রেখে দিয়েছে। সাপোজ এই ক্যাপটা দিয়ে বোঝায়, এই হচ্ছে কার্বোক্যাটায়ন, এটা কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে লিভিং গ্রুপ, তাহলে কি হলো, ফার্স্ট স্টেপে বন্ডটা ব্রেক করবে, তাহলে কার্বোক্যাটায়ন আর এই লিভিং গ্রুপের বন্ডটা খুলে গেল, কিন্তু এর তো পজিটিভ এর নেগেটিভ, তাহলে কী করবে, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন দিকে তাও আটকে রাখবে এভাবে। নেক্সট স্টেজে কী হবে, তাহলে সামনেটা ব্লক, তাহলে কাউকে অ্যাটাক করতে হলে সে কোথা থেকে অ্যাটাক করবে, পেছন দিক থেকে অ্যাটাক করবে, এবার পেছন দিক থেকে অ্যাটাক করতে হবে কাউকে যদি অ্যাটাক করতে হয়, তাই তো। নেক্সট স্টেজে কী হচ্ছে, এদের মাঝে সলভেন্ট ঢুকে যাচ্ছে, কিন্তু তাও তো সলভেন্ট তো ঢুকে সলভেন্টও সামনেটা ব্লক করে রাখছে, তাহলে যদি নিউক্লিওফাইলকে আসতে হয় সে কোথা থেকে আসবে, সে পেছন দিক থেকে অ্যাটাক করবে, তাহলে পেছন দিক থেকে অ্যাটাক করে নেট ইনভার্টেড প্রোডাক্ট দিবে, দিয়ে SN1-এ ইনভার্সনটা রিটেনশনের থেকে বেশি হবে। যতটা ইনভার্সন হবে, যতটা রিটেনশন হবে আর যতটা ইনভার্সন হবে, দুটো মিলে রেসিমাইজেশন তৈরি করবে। সাপোজ আমি এরকম হলো, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, 60% ইনভার্সন প্রোডাক্ট পেলাম, বলেছি ইনভার্সনটা রিটেনশনের থেকে বেশি হবে, প্লাস 40% রিটেনশন হলো, তাহলে নেট কি হয়েছে আমরা বলবো, তাই তো। তাহলে এটা হচ্ছে 60% সাপোজ ইনভার্সন হলো, 40% রিটেনশন, তাহলে কি হবে, 40% ইনভার্টেড, তাহলে এটাকে এরকম করে লিখতে পারি 20% ইনভার্সন প্লাস 40% ইনভার্সন প্লাস 40% রিটেনশন। তাহলে এবার আমরা কি জানি, রিটেনশন আর ইনভার্সন যদি ইকুয়াল হয়ে যায় তাহলে রেসিমাইজেশন হবে, তাহলে আমি এখানে এটা বলতে পারি যে 20% ইনভার্সন হয়েছে প্লাস 40% রেসিমাইজেশন হয়েছে, তাই তো। বলেছিলাম রিটেনশন আর ইনভার্সন মিলে রেসিমাইজেশন হয়, কারণ একটা আইসোমার একটা আলোকে যতটা ডান দিকে ঘোরাবে আর একটা আইসোমার ততটা বাদিকে ঘুরে ক্যান্সেল আউট করে দেবে। তাহলে আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম, SN1-এর ক্ষেত্রে ইনভার্সনটা রিটেনশনের থেকে বেশি হয়, ওভারঅল রেসিমিক মিক্সচার পাই কিন্তু কিছুটা ইনভার্সন এক্সট্রা থেকে যায়। তাহলে এটা হচ্ছে আমার SN1-এর ক্ষেত্রে স্টিরিওকেমিস্ট্রি, ফ্যাক্টরস, মেকানিজম সমস্ত কিছু এক্সপ্লেন করলাম। নেক্সট ভিডিওতে আমরা SN1-এর কিছু এক্সাম্পল ডিসকাস করব, তারপর আমরা SN2 রিয়াকশন শুরু করে SN1 SN2 কম্পেয়ার করব। থ্যাংক ইউ।